মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। ইংরেজরা ভারতের শান্তি শৃঙ্খলা স্থাপনের বড়াই করে, কিন্তু তাদের শাসনেই যে ভারতে বারবার ভয়াবহ দুর্ভিক্ষ হয়, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটে, সে সম্পর্কে তাদের বিবেকে কোনো আঁচড় কাটে না। না না, বিলেতে বসে থেকে কোনো কাজ হবে না। ভারতে গিয়ে প্রত্যক্ষ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রথমে এইভাবে শক্ত করে চেপে ধরে নিশানার দিকে মনটাকে একাগ্র করে নিতে হবে। প্রথম প্রথম একটু সময় লাগবে, কিন্তু একবার অভ্যেস হয়ে গেলে। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। ট্রেন থেকে নেমে গরুর গাড়িতেও যেতে হলো অনেকখানি পথ। খড় বিছিয়ে তার উপর একটা চট পাতা, দিব্যি বিছানার মতন শুয়ে যাওয়া যায়। এক টানা ক্যাঁচোর কোঁচোর শব্দ শুনতে শুনতে ঘুম আসে। বারীন্দ্র প্রথম থেকেই ঘুমোচ্ছে, ভরত জেগে আছে। উপর হয়ে শুয়ে দেখছে পথের দৃশ্য। বাংলার গ্রাম দেখার অভিজ্ঞতা আমার বিশেষ নেই। মাটির রাস্তাটি খানাখন্দে ভরা, দুপাশে ধান ক্ষেত। এখনো ধান পাকার সময় হয়নি। দিগন্ত পর্যন্ত সবুজের ঢেউ। অনেক দূরে দূরে গ্রাম, চাষের ক্ষেতই বেশি। এত ফসল দেখলে বিশ্বাসই করা যায় না যে এদেশে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। গত বছরের দুর্ভিক্ষে কয়েক লক্ষ মানুষ মারা গেছে। এই তো ইংরেজ শাসনের সুফল। রাস্তাটা এক একবার যাচ্ছে কোনো গ্রামের পাশ দিয়ে। এদিককার গ্রামে একটাও পাকা বাড়ি দেখা যায় না, সবই মাটির বাড়ি, খড়ের ছাউনি। কোনো লোকের গায়ে জামা নেই। অবশ্য এখন গ্রীষ্মকাল, শীতেও ওদের অতিরিক্ত পরিধান কিছু থাকে বলে মনে হয় না। আমি উড়িষ্যার গ্রামাঞ্চল কিছু কিছু দেখেছি, প্রায় একই রকম প্রকৃতি। তবে কটক ছাড়ালেই কিছু পাহাড় টিলা চোখে পড়ে। বাংলার এই অঞ্চল একেবারে সমতল। হঠাৎ এক জায়গায় জোর ঝাঁকুনি লাগতেই বারীন্দ্র ধড়মড় করে উঠে বসল। গাড়োয়ানকে জিজ্ঞেস করল, কোথায় এলাম? মেদিনীপুর শহর আর কত দূর? আর বেশি দূর নেই কর্তা, এই ক্রোশখানেক হবে। এই থামাও থামাও, এখানেই আমরা নামবো। পোটলা পুটলি নিয়ে দুজনে নেমে পড়ল মাঠের মধ্যে। গাড়োয়ানকে ভাড়া চুকিয়ে দেওয়া হলো। ঠাঠা রোদ, গরম হাওয়া বইছে। কাছেই একটা পুরনো বট গাছ, তার তলায় কিছু পোড়া কাঠ ও ভাঙা হাঁড়ি কলসি ছড়ানো। সম্ভবত সেটা স্থানীয় শ্মশান। সেখানকার ছায়ায় গিয়ে দাঁড়িয়ে বারীন্দ্র বলল, শোনো ভরত দাদা, এখান থেকে আমাদের ছাড়াছাড়ি। আমরা একসঙ্গে শহরে ঢুকলে কেউ সন্দেহ করতে পারে। নতুন মানুষ দেখলেই লোকে সন্দেহ করে। এই শহরে আমার এক মামা থাকে, সত্যেন মামা। আমি গিয়ে উঠবো তার বাড়িতে। তুমি যার বাড়িতে থাকবে তার নাম হেমচন্দ্র কানুনগো। আমাদের সমিতির খুব বড় একজন কর্মী। আগে থেকে বলা আছে তোমার ওখানে থাকার ব্যবস্থা হয়ে যাবে। তার বাড়ি আমি চিনব কি করে? মানুষটাকেও তো চিনি না। চেনা খুব সহজ। শহরে ঢুকে তুমি প্রথমে পোস্ট অফিসের খোঁজ করবে। পোস্ট অফিস পেয়ে গেলে সেখানে জিজ্ঞেস করবে কানুনগোদের বাড়িটা কোথায়। মোটামুটি কাছেই হবে। দিনের বেলা আর আমাদের দেখা হবে না। সন্ধ্যের পর কোনো গোপন জায়গা ঠিক করা থাকবে, সে খবর তুমি পেয়ে যাবে। ও ভালো কথা, আমরা আর কেউ কারোর নাম ধরে ডাকবো না। এখন থেকে তোমার নাম উঁয়ো বাবু। উঁয়ো বাবু? সে আবার কিরকম নাম? ক খ গ ঘ এই চারটে অক্ষর যে আগেই খরচ হয়ে গেছে। আমাদের লিডার মানে দলনেতা হচ্ছেন ক বাবু। কখনো তার আসল নাম জানতে চাইবে না, জানলেও উচ্চারণ করবে না। আর আমি হলাম গ বাবু। উঁয়ো বাবু কেমন যেন বিচ্ছিরি শোনাবে, কাঁদুনে ছোট ছেলের মতন। আমি তবে ভ বাবু হয়ে যাই? আরে না না, আসল নামের আদ্যক্ষর চলবে না, তাহলে তো সহজেই বোঝা যাবে। ঠিক আছে, ও পছন্দ না হলে তুমি চ বাবু হয়ে যাও। এখন আগে আমি যাচ্ছি, তুমি খানিকক্ষণ বাদে রওনা হয়েও।
বারীন্দ্র নিজের পুঁটুলি কাঁধে নিয়ে সামনে এগিয়ে গেল। সে বাঁকের আড়ালে মিলিয়ে গেলেও ভরত দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। সম্পূর্ণ অচেনা একজন মানুষের বাড়িতে আশ্রয় নিতে হবে? তার চেয়ে কোনো হোটেল সরাইখানায় উঠলে হতো না? অবশ্যই সব জায়গায় সেরকম আছে কিনা তাই বা কে জানে। রেল স্টেশনে নামার পর পুলিশের এক সেপাইকে দেখে বারীন্দ্র উত্তেজিত হয়ে বলেছিল, দাদা, ওদিকে তাকিও না, আর আমার সঙ্গে কোনো কথা বলবে না। আমাকে না চেনার ভান করে গেটের বাইরে চলে যাও। আমি এরকম উত্তেজনার কারণ বুঝতেই পারিনি। সে সেপাইটি খৈনি টিপতে টিপতে একজন ফেরিওয়ালার সঙ্গে গালগল্প করছিল। পুলিশ আমাদের সন্দেহ করবে কেন? এই কমাসে তো সার্কুলার রোডে এক আখড়ায় মাঝে মাঝে কুস্তি আর লাঠি খেলা হয়েছে। এরকম শরীর চর্চায় তো কোনো সরকারি নিষেধ নেই। তাও সেই আখড়ায় শরীর চর্চা যত না হয়েছে তার চেয়ে গুলতানি হয়েছে বেশি। এখানেও ট্রেন থেকে অনেক লোক নামলো, শুধু আমাদের দুজনকে আলাদা করে কেউ সন্দেহ করতে যাবে কেন? হেমচন্দ্র একজন ৩০-৩২ বছরের বিবাহিত ব্যক্তি। ভরতকে সে মান্য অতিথির মতন অভ্যর্থনা জানালো এবং পৃথক একটি ঘর দিল। কিছুক্ষণ আলাপ পরিচয়ের পর ভরত বুঝতে পারল হেমচন্দ্র একজন বিচিত্র চরিত্রের মানুষ। বিজ্ঞান থেকে শিল্পকলা পর্যন্ত বহু বিষয়ে তার আগ্রহ। কলেজ জীবনে এফএ পড়তে পড়তে হঠাৎ ছেড়ে দিয়ে ভর্তি হয়েছিল মেডিকেল কলেজে। কিছুদিন পর ডাক্তারি পড়তে আর ভালো লাগলো না, খুব ছবি আঁকার ঝোঁক হলো। গিয়ে ভর্তি হলো সরকারি আর্ট স্কুলে। বছর ২-১ পরে মনে হলো ওখানেও আর কিছু শেখার নেই। তারপর থেকে ছাত্রজীবন ঘুচে গেল। জীবিকার জন্য হেম এখন একটা স্কুলে ড্রয়িং শেখায় আর একটা কলেজে কেমিস্ট্রির ডেমনস্ট্রেটর। এরপরেই সময় পেলেই একা একা গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। আমার আশ্চর্য লাগছে এই দেখে যে হেমচন্দ্র বিবাহিত সংসারী মানুষ, ছেলে মেয়ে আছে, তবু কেন সে গুপ্ত সমিতি গড়ার ঝুঁকি নিয়েছে? বারিনের আখড়ায় যে কজন জুটেছে তারা সবাই নিতান্ত ছেলে ছোকরা, বিয়ে থা করেনি, বাড়ির কোনো দায় দায়িত্ব নেই। আমার কথা আলাদা, আমার বয়স এদের থেকে বেশি, কিন্তু আমার কোনো চালচুলো নেই, কোনো পিছুটান নেই। আমি অনেকটা কৌতূহলের বশেই এদের সঙ্গে যোগ দিয়েছি। হেম একরোখা ধরনের মানুষ, খুব পড়ুয়া। সংসারের অবস্থা তেমন সচ্ছল না হলেও সে প্রচুর বই কেনে। তার বিশেষ আগ্রহ ইতিহাসে। বিভিন্ন দেশের স্বাধীনতার ইতিহাস পাঠ করে তার ধারণা হয়েছে যে পরাধীন অবস্থায় জীবন ধারণ করাই বৃথা। যে কোনো দেশেই স্বাধীনতা অর্জনের জন্য বেশ কয়েক হাজার যুবককে প্রাণ বিসর্জন দিতে হয়। হেম ঠিক করেই নিয়েছে যে সে দেশের জন্য প্রাণ দেবে। এই সিদ্ধান্ত তার নিজস্ব। বাড়ি ঘর, স্ত্রী, সন্তান, সংসারের প্রতি তার একটুও মায়া নেই। বিপ্লব শুরুর দিকে যারা প্রাণ দেয় তাদের অনেকেরই ইতিহাসে নাম থাকে না, কেউ তাদের কথা জানতে পারে না। হেম সে সম্পর্কেও সচেতন এবং সে নাম যশের কাঙাল নয়। সে তো হাসতে হাসতে বলে, যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা এক বাটি রাবড়ি খেলে যেরকম চরম আনন্দ পায়, আমার কাছে প্রাণ দেওয়াটা সেরকম চরম আনন্দের। দুদিন ভরতকে বাড়ি থেকে বেরুতেই দেওয়া হলো না। উঠোনের এক কোণের ঘরে সে দরজা বন্ধ করে থাকে। হেম ছাড়া আর কেউ সে ঘরে আসে না। হেমই তার খাবার এনে দেয়। সে যেন এক পলাতক ও আত্মগোপনকারী। আমার মজাই লাগে। আমি কিছুই করিনি, অথচ আমাকে লুকিয়ে থাকতে হচ্ছে কেন? এটাই নাকি ক বাবু অর্থাৎ নেতার নির্দেশ। সেই প্রধান নেতাকে অবশ্য আমি এখনো চোখেই দেখিনি। দুপুরবেলা হেম কাজে চলে যায়। ভরত বাইরের দিকের একটা জানালা একটু ফাঁক করে বসে থাকে। দুপুরে তার ঘুমানোর অভ্যেস নেই।
হেমের কাছ থেকে সে বেশ কিছু বই চেয়ে নিয়েছে। ভরত বই পড়ে। ম্যাথসিনি ও গ্যারিবোল্ডির জীবনী পড়তে পড়তে মাঝে মাঝে চেয়ে থাকি বাইরের দিকে। খুব কাছেই একটি পোড়ো বাড়ি, শখ করে কেউ একটা দোতলা বাড়ি বানিয়েছিল। এখন দরজা জানলা নেই, একদিকের ছাদ ধসে পড়েছে। হয়তো বাড়ির সবাই একসঙ্গে ওলা ওঠা কিংবা পান বসন্ত রোগে নিঃশেষ হয়ে গেছে। গ্রামের দিকে এইসব বাড়িকে ভূতের বাড়ি বলে। বেশ কিছু আমজাম কাঁঠালের গাছ আছে সে বাড়ির বাগানে। পেছনে একটা পানা পুকুর। রোজই দুপুরে গোটা 4-5 বালক এসে সেখানে হুটোপাটি করে, হনুমানের মতো গাছে চড়ে লাফায়। এই সময় 10-12 বছর বয়সী বালকদের স্কুলে থাকার কথা, কিন্তু এরা বোধহয় স্কুল পালানো, বাপে তাড়ানো, মায়ে খেদানো ছেলের দল। এরা ভুতুড়ে বাড়িকেও ভয় পায় না। খেলতে খেলতে ওই ছেলেরা নিজেদের মধ্যে মারামারি বাঁধিয়ে দেয়। তখন গালাগালির বন্যা ছোটে। হাতাহাতির পর তারা নিষ্ঠুরের মতন ইট পাথর ছুঁড়ে পরস্পরকে আঘাত হানে। আমার ইচ্ছে করে দৌড়ে গিয়ে ওদের ছাড়িয়ে দিই, কিন্তু আমার বাইরে বেরোনো নিষেধ। মারামারির সময় একটি ছেলে একদিকে থাকে, বাকি 4-5 জন এক দলে। একলা রোগা পাতলা ছেলেটির তেজ দেখলে আশ্চর্য হয়ে যেতে হয়। সে অসীম সাহসে রুখে দাঁড়ায়। খুব মার খেলে এঁকে বেঁকে ছোটে, কিন্তু কিছুতেই হার মানে না। কতগুলো কাঁচা আম সে পেড়েছে, অন্যদের ভাগ দিতে রাজি নয়। ইটের ঘা খেয়ে তার মাথা থেকে রক্ত পড়ছে, তবু সে ছুটে পালালো। পরের দিন আবার ওই ছেলেরা খেলতে এলো একসঙ্গে, যেন আগের দিন কিছুই ঘটেনি। কিছুক্ষণ বাদেই অবশ্য মারামারি শুরু হয়ে যায়। আজও রোগা ছেলেটির সঙ্গে অন্যদের লড়াই। এই ছেলেটির নাম খুদি, তার বন্ধুরা ওই নামে চেঁচায়। আজ ওই খুদি এমন একটা কাণ্ড করল যাতে আমারই ভয়ে বুক কেঁপে উঠেছিল। খুদির পরনে মালকোঁচা মারা খাটো ধুতি, খালি গা। ধুতির কোঁচড়ে অনেকগুলো আম বাঁধা। অন্যদের তাড়া খেয়ে পালাতে না পেরে সে সরসর করে পুকুরের ধারে একটা তাল গাছের ডগায় চড়ে বসল। অন্যরা তাল গাছ বেয়ে উঠতে পারে না। তারা এই শালা খুদি, এই শুয়োরের বাচ্চা খুদি, এইসব বলে গালাগাল দিতে লাগলো প্রাণ ভরে। তারপর ঢেলা ছুঁড়তে লাগলো। তাল গাছের মাথায় লুকিয়ে বসে থাকলে ঢিল লাগে না, কিন্তু সেখানে ছিল এক চিলের বাসা। এক ঝাঁক চিল এসে ঠোকরাতে লাগলো খুদিকে। তখনও সে গাছ বেয়ে নিচে নামল না, এক লাফ দিল পুকুরে। ভরত আঁতকে উঠল। অত উঁচু থেকে লাফ দিলে কেউ বাঁচে? খুদি কিন্তু হাঁসের মতন দ্রুত সাঁতার কেটে চলে গেল পুকুরের অন্য পাড়ে। ভরত তখন নিজের কথা ভাবে, ওই বয়সে আমি কত ভীতু আর লাজুক ছিলাম। আমার কোনো খেলার সঙ্গী ছিল না। শুধু কয়েকদিনের জন্য খেলতে এসেছিল মনোমোহিনী। সেই মেয়েটি আমার জীবন প্রবাহ সম্পূর্ণ বদলে দিয়ে গেল। দুদিন দুঃসহ গরমের পর তৃতীয় দিন সন্ধ্যাকালে আকাশে ঘনিয়ে এলো কৃষ্ণবর্ণ মেঘ। শুরু হলো গুরু গুরু গর্জন আর বিদ্যুতের ঝলক। হেমের সঙ্গে এই কদিন আলাপ আলোচনায় ভরতের বেশ বন্ধুত্ব হয়ে গেছে। হেম তাকে বন্ধু বলেই সম্বোধন করে। হেম এসে বলল, চলো বন্ধু, আজ বেরুতে হবে। ভরত সঙ্গে সঙ্গে রাজি। ঘরে বসে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে তার। সে দ্রুত তৈরি হয়ে নিল। দুজনে বাড়ির বাইরে আসার পর ভরত জিজ্ঞেস করল, কোথায় যাব? কোথাও না। বৃষ্টি শুরু হয়ে গেছে তো, এই কি বেড়াবার সময় নাকি? নির্দেশ এসেছে, আজ আমাদের বৃষ্টিতে ভিজতে হবে। তার মানে শুধু শুধু বৃষ্টিতে ভিজবো কেন? যতক্ষণ বৃষ্টি পড়বে ততক্ষণ বৃষ্টিতে ভিজবো। যখন আমাদের অ্যাকশন শুরু হবে তখন এরকম ঝড় জলের মধ্যেও আমাদের বেরুতে হবে। সেই জন্য অভ্যেস করা দরকার, শরীরকে সইয়ে নিতে হবে।
ঝড়ের তোড়ে মড়মড় করে ভেঙে পড়ছে গাছের ডাল। প্রবল বাজ পড়ার শব্দে পিলে পর্যন্ত চমকে যায়। অন্ধকারে পথ দেখা যায় শুধু অশনি সংকেতে। ভরতের ভয় করছে না, বরং আনন্দই হচ্ছে। এই বৃষ্টি ভেজাটাই দেশের কাজ। হেম বেশি কথা বলে না। দুজনে প্রায় 1.5 ঘন্টা ভিজে বৃষ্টি একেবারে থেমে গেলে বাড়ি ফিরে এলো। হেমের খালি পা। ভরত ভুল করে জুতো পরে গিয়েছিল। সেই জুতো একেবারে কাদায় মাখামাখি। গায়ের জামা কাপড় সপ সপ করছে। পরদিন সকাল থেকেই আকাশ পরিষ্কার, চড়া রোদ। রবিবার হেমের স্কুল ছুটি। দুপুরে খাওয়া দাওয়ার পরই হেম বলল, এখন আমরা ঘুরতে যাব। এমন রোদে ছাতা ছাড়া কেউ বেরোয় না। গরিব চাষারাও মাথায় টোকা দেয়। হেম ছাতা নিল না। আজ তাদের রোদ সহ্য করার পরীক্ষা। 2 ঘন্টা রোদে ঘুরতে হবে। কাল রাতে বৃষ্টিতে ভিজতে কষ্ট হয়নি, মাথায় বাজ পড়ার আশঙ্কা ছিল শুধু। আজ একটু পরেই দরদরিয়ে ঘাম শুরু হলো। মুখের চামড়া যেন পুড়ে যাচ্ছে। আজ জুতো পরে আসেনি ভরত। মাটিতে পা রাখা যাচ্ছে না। কিছুক্ষণ ঘোরার পর ভরত বলল, গলা শুকিয়ে যাচ্ছে। কোনো বাড়ি থেকে একটু জল চেয়ে খেলে হয় না? জল খাওয়া নিষেধ। হয়তো এমন জায়গায় আমাদের যেতে হবে যেখানে জলও পাওয়া যাবে না। অদূরেই একটা খড়ের চাল দেওয়া মাটির বাড়ি। কালো রঙের স্থূলাঙ্গিনী এক যুবতী মাটির কলসিতে করে কোথা থেকে যেন জল এনে ঢুকছে সেই বাড়িতে। অন্যদিক থেকে ছুটে এলো একটি 10-12 বছরের ছেলে। সেই খুদি আছে, একটু খুঁড়াচ্ছে। ভরত সেদিকে তাকিয়ে বলল, ওহ, এই ছেলেটার সাহস আছে বটে। ক্ষুদিরাম? গোটা মেদিনীপুর শহরে ওর মতন দুর্দান্ত ছেলে আর দুটি নেই। সাংঘাতিক বিচ্ছু। কত রকম দস্যিপানা যে ও করে। যত ওকে মারো ধরো, ও মুখে টু শব্দটি করে না। ওকে শায়েস্তাও করা যাবে না। কাল দেখলাম তাল গাছের মাথা থেকে পুকুরে ঝাঁপ দিল। ওর প্রাণের ভয়ও নেই। ছোটবেলা থেকে এত মার খেয়েছে, এত বকুনি। ওর বাপ মা নেই, বুঝলে। দিদি জামাইবাবুর বাড়িতে দুটো খেতে পেত। তার বদলে যে কত লাথি ঝাঁটা খেয়েছে, তাতেই ওর শরীরটা দরকচা হয়ে গেছে। জল নিয়ে ঢুকছিল যে স্থূলাঙ্গিনী মহিলাটি, তার দিকে ইঙ্গিত করে ভরত হেমকে জিজ্ঞেস করল, ওই ওর দিদি? না, দিদির বাড়ি থেকেও পালিয়েছে। ওই স্ত্রীলোকটি আমাদের সমাজে যাদের পতিতা বলে তাই। এক বাবুর রক্ষিতা, কিন্তু প্রকৃত দেবী বলা যায় এদেরই। ক্ষুদিরামকে শুধু যে খেতে পড়তে দেয় তাই নয়, ওর কাছ থেকেই ক্ষুদিরাম একমাত্র স্নেহের স্বাদ পেয়েছে। ও ছেলেকে সামলানো তো সহজ কথা নয়। সব সময় দুষ্টু বুদ্ধি, প্রত্যেক দিন মারামারি করে ঘরে ফেরে। এইরকম ছেলেদেরও ঠিক পথ দেখালে দেশের কাজে লাগতে পারে। ও তো এখনো খুব ছোট। কয়েকদিন পর পর এরকম রৌদ্রে ঘোরাঘুরি ও বৃষ্টি ভেজা চলল। হেমের অভ্যেস আছে, কিন্তু সর্দি জ্বর হয়ে গেল ভরতের। নিজেকে আমার অপরাধী মনে হয়। এটুকু আমি পারছি না, তাহলে দেশের সৈনিক হব কি করে? জ্বরে ঝাঁঝা করছে শরীর, তবু সে বিছানায় শুয়ে থাকতে চায় না। এরই মধ্যে একদিন খবর এলো, দলের নেতা বাবু এসেছেন মেদিনীপুরে। এ পর্যন্ত এই নেতাকে কখনো দেখিনি আমি। শুনেছি তিনি বাংলার বাইরে কোথাও থাকেন। বারীন্দ্র কেমন যেন একটা রহস্যের আবরণ দিয়ে রাখে তার গতিবিধি সম্পর্কে। কলকাতায় সার্কুলার রোডের আখড়ায় বাবু কখনো আসেননি। সেখানকার দল পরিচালনার দায়িত্ব নিয়ে আছেন বাবু। তাঁর নাম আমি জেনেছি, যতীন বাড়ুজ্জে। একসময় নাকি কোনো সেনাবাহিনীতে ছিলেন, তলোয়ার বন্দুক চালাতে জানেন। তার মুখে প্রায়ই টাকা পয়সার কথা শোনা যায়। তিনি বলতেন, বিপ্লবের প্রথম প্রয়াস অর্থ সংগ্রহ করা,
কিছু ধনী ব্যক্তির কাছে চাঁদা চেয়েও সুবিধা হয়নি। সকলকে আসল উদ্দেশ্য খুলে বলাও যায় না। ডাকাতি করা ছাড়া টাকা তোলার অন্য উপায় নেই, আমার এই মত। যতীন বাণুজ্যের মত মেনে অনেক পরিকল্পনাও হয়েছে, অবশ্য এ পর্যন্ত অভিযান হয়নি। যতীনের সঙ্গে বারিন্দ্রের প্রায়ই ব্যক্তিত্বের সংঘাত বাঁধে। যতীনের নির্দেশ বারিন মানতে চায় না। এই আখড়ায় যতীনের সঙ্গে একটি যুবতী মেয়ে থাকে, তাকে নিয়েও ফিসফিসানি শুরু হয়েছে। যতীন যদিও তাকে নিজের ভগিনী বলে পরিচয় দেয়, তা ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না। বয়স্থা মেয়ে, কেন তার বিবাহ হয়নি? কেন সে তার দাদার সঙ্গে থাকে? তাছাড়া সেই যুবতীর চোখে আছে গুপ্ত ঝিলিক, ওষ্ঠে আছে রসের ইঙ্গিত। মাঝে মাঝেই সে বারান্দার রেলিংয়ে ঠেস দিয়ে দু বাহু তুলে দাঁড়ায়। এখন সেই আখড়া থেকে অনেক দূরে ভরত, মেদিনীপুরে হেমের বাড়িতে। একদিন সন্ধ্যের পর স্বয়ং ক বাবু এলেন হেমের বাড়িতে। তাঁকে দেখে ভরত চমকে উঠল। একে তো আমি চিনি, একবার ট্রেনের কামরায় আলাপ হয়েছিল, মিস্টার এ ঘোষ। তবে সেবার ওকে দেখে মনে হয়েছিল খানিকটা ভুলও মোনা, বাস্তব জ্ঞানহীন বৈসর্বস্ব মানুষ। সরাসরি কারুর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন না, একটার পর একটা সিগারেট খান। এর মধ্যে অনেকখানি পরিবর্তন হয়েছে। গাম্ভীর্য মাখা মুখে আত্মবিশ্বাসের ছাপ। আগে প্রায় বাংলা বলতেই পারতেন না, এখন বেশ ভালো বাংলা শিখে নিয়েছেন। সিগারেট অবশ্য টানছেন আগেরই মতন। অরবিন্দ অবশ্য ভরতকে চিনতে পারলেন না। একটা চেয়ারে বসতে দেওয়া হলো তাঁকে। সঙ্গে এসেছে বারিন আর সত্যেন। প্রথমেই কাজের কথা শুরু করার ভঙ্গিতে তিনি হেমকে জিজ্ঞেস করলেন, আপনাদের এখানকার সমিতি সদস্য কজন? মেদিনীপুরে আমার সমমনস্ক আরো কয়েকজন মানুষ আছে। আমরা মাঝে মাঝে মিলিত হয়ে আলাপ আলোচনা করি বিশ্ব রাজনীতি এবং ভারতের অবস্থা নিয়ে। সেরকম নিয়মবদ্ধ সমিতি কিছু প্রতিষ্ঠিত হয়নি। অরবিন্দর সঙ্গে এখনকার এই গোষ্ঠীর যোগাযোগ হয়েছে সত্যেনের সূত্রে। সত্যেন হল অরবিন্দ ও বারিনের আত্মীয়। অরবিন্দ হেমের মুখে বিবরণ শুনে বললেন, ওভাবে হবে না। কঠোর বিধিনিষেধ মেনে সিক্রেট সোসাইটি স্থাপন করতে হবে। মহারাষ্ট্রে এরকম সিক্রেট সোসাইটি আগেই প্রতিষ্ঠিত হয়ে গেছে, আর বাংলা পারবে না? প্রত্যেক জেলায় জেলায় এরকম সমিতি গড়া চাই। আমি যতদিন থাকবো তার মধ্যে নতুন নতুন সদস্য জোগাড় করুন, আমি দীক্ষা দিয়ে যাব। দেশ আজ জেগে উঠেছে, এমনকি পাহাড়ে পাহাড়ে আদিবাসীরাও অস্ত্র নিয়ে ইংরেজদের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত। এই সময় বাংলা ঘুমিয়ে থাকবে? এরপর অরবিন্দ দীক্ষার শপথগুলি শোনালেন। সোসাইটির তরফ থেকে যখন যা আদেশ করা হবে প্রত্যেক সদস্যকে তা পালন করতেই হবে, নচেত মৃত্যুদণ্ড। দেশের শত্রুদের ঠান্ডা মাথায় খুন করার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে ডাকাতি করতে হবে। সোসাইটি যদি কোনো সদস্যকে অন্য কোথাও যাবার নির্দেশ দেয়, তাহলে আত্মীয় বন্ধুদের তা জানানো চলবে না। কারোর কাছ থেকে বিদায় না নিয়েই চলে যেতে হবে। দেশের কাজে সর্বস্ব সমর্পণ করতে হবে। নিজের বিষয় সম্পত্তি ও টাকা কড়ির ওপরেও অধিকার থাকবে না। ধরা পড়লে দ্বীপান্তর বা ফাঁসি বা দীর্ঘ কারাবাসের জন্য প্রস্তুত থাকতে হবে। আর বিচারের সময় সহকর্মী সম্পর্কে একটি কথা উচ্চারণ করা যাবে না। পরদিনই দীক্ষার ব্যবস্থা হলো হেমের বাড়িতে। রাত্রিবেলা হেম আগে থেকেই আরও বেশ কয়েকটি যুবককে দলে টানার ব্যবস্থা করেছিল, কিন্তু শপথগুলির কথা শুনে তারা অনেকেই ভয়ে আসতে রাজি হল না। একজন একেবারে প্রস্তুত হয়ে এসে ঘরের মধ্যে বসেছিল। অরবিন্দ হাতে একটি তলোয়ার নিয়ে দাঁড়াতেই সে বলল, আমি একটু পেছা পড়ে আসছি। তারপর বোধ হয় সে পৃথিবীর শেষতম প্রান্তে ওই কার্যটি সারতে চলে গেল, আর ফিরে এলো না। দীক্ষা হলো মোট 5 জনের। এক হাতে গীতা আর অন্য হাতে তলোয়ার ছুঁয়ে প্রত্যেকে শপথ বাক্য উচ্চারণ করল। শেষ ব্যক্তি ভরত। অরবিন্দ তাকে জিজ্ঞেস করলেন, যুবক, দেশের জন্য প্রাণ দিতে তোমার মনে কোনো দ্বিধা নেই তো? না। অরবিন্দ বিলিতি কায়দায়
রাজা রানীরা যেভাবে নাইটহুড প্রদান করেন সেভাবেই ভরতের কাঁধে তলোয়ারটি রাখলেন। তারপর বললেন, তলোয়ারটি আসলে প্রতীক। একালের যুদ্ধ ঢাল তলোয়ার নিয়ে হয় না, পিস্তল বন্দুক ব্যবহার রপ্ত করতে হবে সকলকে। এখানে কি কেউ একটা বন্দুক জোগাড় করতে পারবে? তাহলে তাহলে আমি শিখিয়ে দিয়ে যেতাম। আমি জোগাড় করব, তবে 2 দিন সময় দিতে হবে। অস্ত্র আইনে কোনো ভারতবাসীরই বাড়িতে বন্দুক পিস্তল রাখার অধিকার নেই। দেশীয় রাজারাজরা বা জমিদারগণ তাঁদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে 2-4টি আগ্নেয়াস্ত্র রাখতে পারেন। ভরত ভাবল, হেমের মতন একজন স্কুল মাস্টার বন্দুক পাবে কোথায়? অথচ সে সংক্ষিপ্ত দৃঢ়তার সঙ্গে প্রতিশ্রুতি দিল এবং সত্যি পরের দিন একটা বন্দুক সংগ্রহ করে আনল। কোথা থেকে কিংবা কি করে পেল সে সম্পর্কে সে কিছুই বলতে চায় না। এইবারই প্রথম পুলিশের নজরে পড়ার সম্ভাবনা দেখা দিল, কেননা বন্দুক চালাতে গেলেই শব্দ হবে এবং এ শব্দ অন্য কোনো শব্দেরই মতন নয়। বন্দুকটা হাতে ধরলেই একটা বেআইনি কাজ করার উত্তেজনায় শরীরটা থরথর করে কাঁপে। সত্যেন একটা উপযুক্ত স্থানের সন্ধান নিয়ে এলো। শহর থেকে বেশ খানিকটা দূরে এক ঊষর প্রান্তরের মধ্যে বড় একটি খাদ আছে। সেখানকার ভূমি ছোট ছোট নুড়ি পাথরে ভর্তি। রেল কোম্পানির প্রয়োজনে সেখান থেকে ওই নুড়ি পাথর তুলে নিয়ে যাওয়া হচ্ছে বছরখানেক ধরে। খুঁড়তে খুঁড়তে একটা বিশাল খাদ হয়ে গেছে। বর্ষার সময় সেই খাদ জলে ভরে যায়। এখন খরার সময়ে সেটা একেবারে শুষ্ক। অতি প্রত্যুষে কাকপক্ষী জাগার আগে সেই খাদে নেমে বন্দুক চালালে সেই শব্দ কিন্তু কেউ শুনতে পাবে না। উত্তেজনায় সারা রাত ঘুমই হলো না। রাত শেষ হতে না হতেই বেরিয়ে পড়ল দলটি। নিঃসাড় ঘুমন্ত সব বাড়ি, এরা সঙ্গে কোনো বাতি নেয়নি। আকাশে রয়েছে ফ্যাকাশে চাঁদের আলো। সেই খাদটি বেশ বড়। তার এক প্রান্তে একটি চাঁদমারি তৈরি করা হলো। কাছাকাছি কোনো বাড়ি নেই। ভোরের আলো না ফুটলে নিশানা ঠিক করা যাবে না। একটা সিগারেট ধরিয়ে অপেক্ষা করতে করতে অরবিন্দ বললেন, অস্ত্রের অভাব হবে না। দেশীয় রাজ্য থেকে অনেক অস্ত্র পাওয়া যাবে, বিদেশ থেকেও আসবে। সারা ভারতে একসঙ্গে হাজার হাজার বন্দুক গর্জে উঠবে ইংরেজের বিরুদ্ধে। অন্য সব রাজ্যগুলি তাকিয়ে আছে বাংলার দিকে। কলকাতা ভারতের রাজধানী। প্রথম আঘাত হানতে হবে এই কলকাতা থেকেই। প্রথমে শোনা গেল একটা কুবো পাখির ডাক। পূর্ব দিগন্তে দেখা গেল আলোর আভা। অরবিন্দ বন্দুকটি নিয়ে তৈরি হলেন। কুঁদো বুকে চেপে ট্রিগারে হাত দিয়ে মাছিতে চোখ রেখে তিনি বললেন, প্রথমে এইভাবে শক্ত করে চেপে ধরে নিশানার দিকে মনটাকে একাগ্র করে নিতে হবে। প্রথম প্রথম একটু সময় লাগবে, কিন্তু একবার অভ্যেস হয়ে গেলে। অরবিন্দ ট্রিগার টেপার পর গুলিটা কোথায় গেল বোঝা গেল না, কিন্তু উল্টো ধাক্কায় তিনি ছিটকে পড়লেন। বন্দুকটাও খসে গেল হাত থেকে। সবাই ব্যতিব্যস্ত হয়ে অরবিন্দকে তুলে ধরল। তার মুখখানি বিবর্ণ হয়ে গেছে। বুকে বেশ জোরেই ব্যথা লেগেছে মনে হয়। তিনি মস্ত বড় বিদ্বান ও পণ্ডিত বটে, কিন্তু বোঝা গেল বন্দুক চালানোর অভিজ্ঞতা তাঁর একেবারেই নেই। তিনি আর চেষ্টাও করলেন না। বারিন বন্দুকটা একবার তুলে নিয়ে তাক করতে গিয়েও আবার নামিয়ে রেখে বলল, থাক, যতীনদাকেই ডাকতে হবে দেখছি। আমি একবার চেষ্টা করে দেখতে পারি? বন্দুক পিস্তল ভরতের কাছে খুব অচেনা বস্তু নয়। মহারাজ বীরচন্দ্র মাণিক্যের নানা রকম আগ্নেয়াস্ত্র সংগ্রহের শখ ছিল। তিনি নিজে উত্তম শিকারী ছিলেন। অন্য রাজকুমাররাও শিকারে যেত। ভরত সে সুযোগ কখনো পায়নি বটে, কিন্তু দেখেছে অনেক। তার শিক্ষক শশীভূষণও ছিলেন দক্ষ বন্দুক চালক। একবার রাজবাড়ি সংলগ্ন দিঘির ওপারে যে জঙ্গল, সেখানে কয়েকটি হায়না এসে পড়েছিল। শশীভূষণ গুলি চালিয়ে একটাকে মেরেছিল। তখন ভরত ছিল তাঁর পাশে।
ভরত কখনো তলোয়ার চালনাও শেখেনি, কিন্তু একবার কটকে আসার পথে ডাকাতদের পাল্লায় পড়ে মরিয়া হয়ে সে তলোয়ার হাতে নিয়ে নিজের স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল। সেই ভরসাতেই সে বন্দুকটি হাতে তুলে নিল, পুঁতোটা চেপে নিল বগলে, একটুক্ষণ তাক করে ট্রিগার টিপল। চাঁদমারিতে লক্ষ্যভেদ হলো না বটে, গুলিটা একটু দূরে আঘাত করে পাথর ছিটকে দিল। সে নিজেও ধরাশায়ী হলো না। অন্য সকলে উচ্ছ্বসিতভাবে সাবাস সাবাস বলে পিঠ চাপড়াতে লাগলো ভরতের। তাহলে তো আপনিই আমাদের শেখাতে পারবেন। ভরত লজ্জা লজ্জা মুখ করে নীরব রইল। সে যেই প্রথমবার ট্রিগার টিপেছে সে কথা আর জানালো না। ভরত দাদা, আরেকবার চালাও তো দেখি। এবার ভরতের অনেকটা আত্মবিশ্বাস এসেছে। দ্বিতীয় গুলিটা লাগলো চাঁদমারির মাত্র 1 বিঘত দূরে। তা দেখে অরবিন্দ বললেন, যতীনকে পাঠাতে হবে না, আপনিই হবেন এখানকার শিক্ষক। অরবিন্দ এবং বারিন সেদিনই ফিরে গেলেন কলকাতায়। ভরতের কোনো তাড়া নেই। তার পক্ষে কলকাতায় থাকা কিংবা মেদিনীপুরে থাকা সমান। কোনো জায়গাতেই তার জন্য কেউ অপেক্ষা করছে না। মেদিনীপুরে তার ভালোই লাগছে, শুধু একটা ব্যাপারে তার অস্বস্তি হয়। হেমের বাড়িতে আমি দিনের পর দিন অন্ন ধ্বংস করছি, এর তো একটা খরচ আছে। কারুর বাড়িতে 2-3 দিনের বেশি অতিথি হয়ে থাকা উচিত নয়। কিন্তু হেমকে কিছু টাকা পয়সা দেবার প্রস্তাব করলে সে হেসে উড়িয়ে দেয়। অনেক চেষ্টা করেও গুপ্ত সমিতির সদস্য সংখ্যা বিশেষ বাড়ানো গেল না। আর 2টি যুবককে কোনো ক্রমে জোটানো গেছে, কিন্তু তাদের মধ্যেও কেমন যেন চঞ্চল ভাব। তারা লাঠি খেলা শিখতে আগ্রহী, কিন্তু বন্দুক ছুঁতে ভয় পায়। কেউ কেউ স্পষ্ট বলে, স্বাধীনতার জন্য এত হ্যাঙ্গাম করার দরকার কি? ব্রিটিশ রাজত্বে আমরা তো বেশ আছি। সাহেবদের নেক নজরে পড়লে চাকরি পাওয়া যায়। সাহেবরা না থাকলে যে কাড়াকাড়ি পড়ে যাবে, তা কে সামলাবে? প্রতি রাত্রি হেমের সঙ্গে ভরতের নানান কথা হয়। দুজনের মনেই একটা খটকা লেগেছে। এখানে গুপ্ত সমিতির সদস্য সংখ্যা সাকুল্যে 7 জন। কাছাকাছি অন্যান্য জেলাতে কিছুই গড়ে ওঠেনি। তাহলে বাংলার যুব সমাজকে স্বাধীনতার সৈনিক হিসেবে গড়ে তুলতে আরও কত বছর, কত যুগ লাগবে? প্রধান নেতা অরবিন্দ ঘোষ বলে গেলেন, ভারতের সর্বত্র স্বাধীনতা সংগ্রামের চরম প্রস্তুতি চলছে। বাংলা তাতে অংশগ্রহণ করবে কি করে? আমি ভারতের বেশ কটি রাজ্যে ঘুরেছি, কোথাও এরকম প্রস্তুতি দেখিনি। অবশ্য আমি নিশ্চিত সবই খুব গোপন। পাহাড়ের লোকরা যে জাগলো, তাদের কি জাগালো? কোথায় সেই নেতা? বন্ধু, এক কাজ করলে হয় না? বেশি লোককে জানাবার দরকার নেই। শুধু তুমি আর আমি মিলে যদি কোনো বড় ইংরেজ রাজপুরুষকে খুন করি, তবে কেমন হয়? তাতে গোটা ভারতের সাড়া পড়ে যাবে। সবাই জানবে বাঙালি ঘুমিয়ে নেই। হয়তো তাতে আমরা ধরা পড়ে যাব, প্রাণ যায় যাবে, তবু তো অনেকে টনক নড়বে। হ্যাঁ, তুমি কি বলো? আমার আপত্তি নেই। শোনা যাচ্ছে ছোটলাট শিগগিরই এই অঞ্চলে পরিভ্রমণে আসবেন। সেই সময় আমি সামনে থাকব। ধরা যদি দিতেই হয়, আমি প্রথম ধরা দেব। তুমি পালাবার চেষ্টা করবে। তোমার তো ছেলে বউ আছে, আমার তো ওসব বালাই নেই। প্রাণ দেবার দাবি আমারই বেশি। এই পরিকল্পনা অবশ্য বেশি দূরে এগোলো না। আপাতত স্থগিত রাখতে হলো। কলকাতার সমিতি থেকে নির্দেশ এলো, ভরতকে কলকাতায় ফিরতে হবে অবিলম্বে। যোগাযোগ করতে হবে শ্রীমতী সরলা ঘোষালের দলের সঙ্গে। মাঠের প্রাঙ্গণে বড় আমগাছটির তলায় একটা ক্যাম্পখাট পাতা থাকে। স্বামীজি বিকেলবেলা সেখানে এসে বসেন, গল্প করেন শিষ্যদের সঙ্গে। কখনো গভীর ভাবের কথা, কখনো হাস্য পরিহাস। কবিরাজি ওষুধে তার খানিকটা উপকার হয়েছে। মুখের পাণ্ডুর ভাব কেটে গেছে অনেকখানি। কাল খুব একচোট বৃষ্টি হয়েছিল। আকাশ আজ গুমট, সকলের গায়েই দরদর ঘাম। স্বামীজি বসে আছেন কৌপিন পরে, খালি গায়ে।
হাতে হুঁকো। শিষ্যদের তিনি গ্রিক ভাস্কর্যের সঙ্গে ভারতীয় ভাস্কর্যের তুলনা করে বোঝাচ্ছেন। এমন সময় একজন এসে বলল, ও স্বামীজি, আপনার বড় হাঁসটি যেন কেমন করছে, মনে হচ্ছে আর বাঁচবে না। স্বামীজি তৎক্ষণাৎ কথা থামিয়ে চঞ্চল হয়ে নেমে পড়ে বললেন, সে কি রে, চল তো দেখে আসি। এর মধ্যে মঠে স্বামীজির অনেক পোষ্য জন্তু জানোয়ার জুটেছে। গরু তো আছেই, তাছাড়া আছে অনেকগুলি হাঁস, কুকুর, ছাগল, হরিণ আর সারস। একটা মাদি ছাগলের নাম হুংসি। তার দুধে সকালবেলা স্বামীজির চা হয়। এক একদিন তিনি সেই মাদি ছাগলটিকে মিনতি করে বলেন, হংসী মা, আমাকে একটু দুধ দিবি? আরেকটি ছোট্ট ছাগলছানার নাম মটর। তার পায়ে ঘুঙুর পরানো। সে সবসময় স্বামীজির পায়ে পায়ে ঘোরে। স্বামীজি কথা বললে সে যেন ঠিক বোঝে। স্বামীজি অনেককে বলেন, এই মটরটা আগের জন্মে নিশ্চয়ই আমার কেউ হতো। হরিণটাকে নিয়েও প্রায়ই দুর্ভোগ হয়। মাঝে মাঝে সে মাঠের সীমানা ছাড়িয়ে চলে যায়। একবার তো দিন তিনেক তাকে পাওয়াই গেল না। এদিকে স্বামীজির দুশ্চিন্তার অন্ত নেই। অনেক খোঁজাখুঁজির পর তাকে ধরে আনা হলো। স্বামীজি গিয়ে দেখলেন রাজহংসটি কেমন যেন নেতিয়ে পড়েছে। মাঝে মাঝে মাথা ঝাঁকিয়ে ঠিক সর্দি ঝাড়ার মতন শব্দ করছে। স্বামীজি হাঁটু গেড়ে বসে পড়ে বললেন, ইস, কাল সারাদিন বৃষ্টির মধ্যে বাইরে ছিল, তাই ঠান্ডা লেগে গেছে বোধহয়। একজন বৃদ্ধ সাধু তা শুনে বললেন, আয় রে, কি দিনকালই পড়েছে, ঘোর কলি। বৃষ্টি ভিজলে যদি হাঁসেরও সর্দি লাগে, ব্যাঙও হাঁচতে শুরু করে, তখন আর বেঁচে থেকে লাভ কি? স্বামীজি হেসে উঠলেন। কিন্তু অনেক সেবা যত্নেও রাজহংসটিকে বাঁচানো গেল না। তার শেষ মুহূর্ত আসার পর স্বামীজি চুপ করে ঠায় বসে রইলেন। এই মৃত্যু দৃশ্য তাকে উদাস করে রাখল অনেকক্ষণ। স্বামী অদ্বৈতানন্দ মঠের ব্যবহারের জন্য একটি তরি তরকারির ক্ষেত করেছেন। স্বামীজির ছাগল, হাঁস, হরিণেরা তা নষ্ট করে দেয়। সেজন্য সেখানে একটা বেড়া বাঁধতে হবে। মঠের জমি সাফ করা ও মাটি কাটার কাজ করে একদল সাঁওতাল নারী পুরুষ। তাদের কয়েকজনকে বেড়া বাঁধার কাজ দেওয়া হলো। স্বামীজি নিজে তদারকি করতে লাগলেন। পোষ্য প্রাণীগুলোর ওপর কেউ রাগারাগি করলে তার সহ্য হয় না। সাঁওতালরা কাজে ফাঁকি দিতে জানে না। সকাল থেকে একটানা কাজ শুরু করে দুপুরে একটুক্ষণের বিরতিতে কিছু খাবার খেয়ে নেয়। আবার কাজ। ওরা নিজেদের খাবার সঙ্গে নিয়ে আসে। পুঁটুলিতে বাঁধা শুধু চিঁড়ে আর খান কয়েক বাতাসা। স্বামীজি ওদের খাওয়া দেখতে দেখতে ভাবেন, পোলাও, মাংস, লুচি, পরোটা, সন্দেশ, রসগোল্লা, আরো কত রন্ধন শিল্পের উৎকৃষ্ট সব নমুনা আছে দেশে। এই মানুষগুলো কোনোদিন তার স্বাদও পেল না, অথচ এরাই প্রকৃতপক্ষে দেশটা চালায়। এরা চাষ করে, কলকারখানায় খাটে, পথ তৈরি করে, সেতু বানায়। প্রতিদিন এরাই ঘাম ছড়াচ্ছে ভূমিতে। এমনকি ম্যাথর মুদ্দাফারাসরাও দু একদিন কাজ বন্ধ করলে শহরগুলিতে হাহাকার পড়ে যাবে। অথচ এরা চিরকালের গরিব। যারা জাতির মেরুদণ্ড, তারাই কিনা নিচু জাত, পতিত, অচ্ছুত। অদ্ভুত এই দেশ। এদের উন্নতি ঘটাতে না পারলে গীতা, বেদ, বেদান্ত ফেদান্ত সব মিথ্যে। আচ্ছা, একদিন এদের উত্তম সব সুখাদ্য বেঁধে খাওয়ালে কেমন হয়? ওদের সর্দারের নাম হলো কেষ্টা। তার সঙ্গে স্বামীজির বেশ ভাব হয়ে গেছে কদিনে। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে ওদের ঘর সংসার ও সমাজের কথা জিজ্ঞেস করেন। কাজের সময় গল্প করা অবশ্য কেষ্টার একেবারেই পছন্দ নয়। সে কখনো আপত্তি করে বলে, ওরে স্বামী বাপ, তুই আমাদের কামের সময় এখানকে আসিস না। তোর সঙ্গে কথা বললে কাজ বন্ধ হয়ে যায়, পরে বুড়ো বাবা আমাদের বকবে। না রে, আমি থাকলে বুড়ো বাবা বকবে না।
একদিন ওরা যখন চিঁড়ে বাতাসা ভোগ দিয়ে মধ্যাহ্নভোজ সারছে, তখন স্বামীজি জিজ্ঞেস করলেন, কেষ্টা, আমি একদিন রান্না করব, তোরা খাবি? এরকম অদ্ভুত একটা প্রস্তাব শুনে কেষ্টা একটুক্ষণ চিন্তা করে মাথা নেড়ে বলল, না না, তা তো পারবো না। আমরা তোদের মতন সাধুদের ছোঁয়া খাই না। এখন বিয়ে হয়ে গেছে, তোদের ছোঁয়া নুন খেলে আমাদের জাত যায় রে বাপ। এ কথা শুনে স্বামীজি যেমন চমকে উঠলেন, তেমন মজাও পেলেন। ছুঁতমার্গের তাহলে একটা অন্য দিকও আছে। জাত্যভিমানী বামুন কায়তরা এদের নিচু বর্ণ মনে করে, এদের হাতে ছোঁয়া খায় না। এরাও আবার তথাকথিত সেই সব উঁচু জাতের হাতের ছোঁয়াকে অপবিত্র বোধ করে। বেশ হয়েছে, এদেরও আত্মসম্মান বোধ প্রবল। এরপর তিনি হাসতে হাসতে কেষ্টাকে বললেন, তাই তো, নুন খেলে তোদের জাত যায়, তাহলে নুন ছাড়া কোনো খাবার খেতে পারিস? কেষ্টা তাতে সম্মতি জানালো, কিন্তু বিনা নুনে কিছু রান্না করা কি করে সম্ভব? তাই স্বামীজি আর সেদিকে গেলেন না। তিনি ওদের জন্য লুচি, মিহিদানা, রাজভোগ, সন্দেশ আর দই আনলেন প্রচুর। সবাইকে পাত পেড়ে বসিয়ে বললেন, একেবারে পেট ভরে খেতে হবে, কিন্তু যে যত পারবি। স্বামীজির এই নতুন খেয়াল দেখার জন্য অনেকে ভিড় করে এলো। সেই সাঁওতাল শ্রমজীবীরা অবাক হয়ে পরস্পরের দিকে তাকাচ্ছে আর এক একটা করে খাবার মুখে তুলছে। বেশিরভাগগুলোরই তারা নাম জানে না, কখনো চোখেও দেখেনি, কিন্তু তারা লোভী বুভুক্ষুর মতন হাপুস হুপুস করে খাচ্ছে না। এক একটা বস্তু মুখে তুলে আগে স্বাদ নিচ্ছে, তারপর মাথা নাড়ছে। স্বামীজি জিজ্ঞেস করলেন, কিরে, ভালো লাগছে? কোনোটাতে নুন নেই। আরে বাপ, নুন ছাড়াও ভালো জিনিস হয় বটে। ওদের তৃপ্তি করে খেতে দেখে স্বামীজি আপন মনে বললেন, নারায়ণ নারায়ণ, আমার জীবন্ত নারায়ণের ভোগ হলো আজ। খাওয়া দাওয়া সেরে সাঁওতালরা চলে যাবার পর একজন শিষ্য বলল, লোকগুলো কেমন আনন্দ করে খেলো, দেখে বড় ভালো লাগলো। এক এক সময় ইচ্ছে করে মঠফট সব বিক্রি করে দিই, এইসব গরিব দুঃখী দরিদ্র নারায়ণদের সব বিলিয়ে দিই। আমরা সন্ন্যাসী, আমাদের তো গাছতলাই ভালো। দেশের লোক খেতে পড়তে পারছে না, আমরা কোন প্রাণে মুখে অন্ন তুলছি? দেখ দেখ, এরা কেমন সরল। এদের কিছু দুঃখ দূর করতে পারবি? নতুবা গেরুয়া পরে আর কি হলো? 2-4টি দিন শরীর ভালো থাকার পরেই আবার হঠাৎ হাঁপানির টান ওঠে। একটু হাঁটতেও কষ্ট হয়। বহুমূত্রের প্রকোপে একটা চোখের দৃষ্টিশক্তি প্রায় গেছে। এই সময় চক্ষুকে বিশ্রাম দেওয়া উচিত, কিন্তু স্বামীজির পাঠের নেশা যেন দিন দিন বেড়েই চলেছে। মঠের গ্রন্থাগারের জন্য এক সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কেনা হয়েছে, তাই তিনি পড়ে যাচ্ছেন খণ্ডের পর খণ্ড। শিষ্যদের নিয়ে যখন শাস্ত্র পড়াতে বসেন, ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়। ছাত্ররা অস্থির হয়ে উসখুস করে, কিন্তু শিক্ষকের হুঁশ নেই। ওদিকে উত্তর পশ্চিম ভারতের অনেকগুলি স্থান সফর করে জো ম্যাকলাউড আর ওকাকুরা ফিরে এসেছেন কলকাতায়। প্রায় মঠে আসেন দুজন। ইংরেজি জ্ঞানের স্বল্পতার জন্য ওকাকুরা বিশেষ কথা বলেন না। জো ম্যাকলাউডই বাক্যালাপ চালান। এই জাপানি বন্ধুটি সম্পর্কে জো উচ্ছ্বসিত। প্রায় সমবয়সী এই মানুষটিকে আমারও ভালো লাগে। মঠে সকলের সঙ্গে সাধারণ আহার তিনি তৃপ্তি করে খান। কাছাকাছি জায়গাগুলি ঘুরে ঘুরে দেখেন। একদিন তো এক কাণ্ডই হলো। গঙ্গাবক্ষ দিয়ে সদল বলে বেলুড় মঠে আসছিলেন ওকাকুরা। হঠাৎ সেই নৌকো উল্টে গেল। খবর পেয়ে স্বামীজি হন্তদন্ত হয়ে ঘাটের দিকে দৌড়ে যেতে যেতে সবাইকে বললেন, ওরে ওরে, শিগগির দেখ দেখ, ওকুরখুড়ো ডুবে গেল কিনা। সাঁতার জানে কিনা তাই বা কে জানে। কিঞ্চিত হাবুডুবু খেয়ে ওকাকুরা বেঁচে গেলেন সে যাত্রা। তার মুখমণ্ডলে অবশ্য আতঙ্কের লেশ মাত্র নেই।
আগের মতনই গম্ভীর, যেন কিছুই ঘটেনি। স্বামীজি তার ভিজে পোশাক ছাড়িয়ে নিজের এক প্রস্থ পোশাক পরিয়ে দিলেন। জাপানে আর যাওয়া হবে না, এ বিষয়ে স্বামীজি এখন মনস্থির করে ফেলেছেন। ওকাকুরা তবুও অনির্দিষ্টকাল ভারতে থেকে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন। মাঝে মাঝে স্বামীজির খটকা লাগে। শুধু তাকে আমন্ত্রণ জানানো কিংবা ভারতের শিল্প পুরাকীর্তিগুলি দর্শনই নয়, ওকাকুরার আরও যেন কিছু একটা উদ্দেশ্য আছে, সেটা তিনি খুলে বলেন না। ওকাকুরার জীবনযাত্রা ভোগী পুরুষদের মতন। দামি ইজিপশিয়ান সিগারেট খান অনবরত, স্বামীজিকেও খাওয়ান। স্বামীজির অনুরোধে একদিন হুঁকো টেনে দেখতে গিয়ে কাশতে কাশতে দম আটকে যাবার উপক্রম, সেটা তাঁর সহ্য হয়নি। আমি শুনেছি ওকাকুরার মদ্যপানের অভ্যেস আছে। জাপানে অবশ্য বৌদ্ধ মঠের সন্ন্যাসীরাও মদ্যপান করেন, সেখানে এটা কিছু দোষের মনে করা হয় না। ওকাকুরার সাজ পোশাকও খুব দামি, সেই জন্য কেউ কেউ তাকে প্রিন্স ওকাকুরা কিংবা কাউন্ট বা ব্যারানো বলে। এমন মানুষ বেলুড় মঠে এসে কি পাবেন? এখানে তো শুধুই ত্যাগ। জো ম্যাকলাউডের উৎসাহের আতিশয্যই কি এখানে ঘন ঘন আসার কারণ? প্রায় 2.25 বছর বাদে দেশে ফিরে এলেন নিবেদিতা। ব্রিটানিতে স্বামীজির সঙ্গে তাঁর শেষ দেখা হয়েছে। তারপর নিবেদিতা ফিরে গিয়েছিলেন ইংল্যান্ডে। স্বামীজি বেরিয়ে পড়েছিলেন ইউরোপ পরিভ্রমণে। এর মধ্যে নিবেদিতার মনোজগতে যে বিপুল পরিবর্তন ঘটে গেছে তার অল্পই আভাস পেয়েছেন স্বামীজি। এ নিবেদিতা আর স্বামী বিবেকানন্দর সেই ছায়া অনুগামিনী নন। এখনও এই নিবেদিতা অবশ্যই স্বামীজির ভক্ত এবং শিষ্যা, কিন্তু আগে যিনি ছিলেন নিবেদিতার রাজা, যিনি ছিলেন প্রভু, এখন তিনি গুরু, এখন তিনি পিতার মতন। স্বামীজিকে এতদিন পর দেখে নিবেদিতার চোখে জল এসে গেল। যার ছিল দেবদুর্লভ রূপ, তার একই চেহারা। এক চক্ষু প্রায় কানা, পা দুটো ফোলা ফোলা, গায়ের চামড়া খসখসে হয়ে গেছে, শরীরের আকৃতি কেমন যেন বেঢপ। স্বামীজি শিষ্যার অবস্থা দেখে কৌতুক করে বললেন, কি আমাকে দৈত্যগুরু শুক্রাচার্যের মতন দেখাচ্ছে না? নিবেদিতা কিছু বলতে পারলেন না। স্বামীজি প্রসঙ্গ পাল্টাবার জন্য বললেন, আবার স্কুলটা চালু করো। কবে থেকে পড়াতে শুরু করবে? সামনেই সরস্বতী পুজো, ভাবছি স্কুলে সরস্বতী পুজো করে সবাইকে ডাকবো। খুব ভালো, খুব ভালো। ধুমধাম করে পুজো লাগিয়ে দাও। জানো তো, আমরা গত বছর বেলুড় মঠে দুর্গাপূজা করেছি ঢাক ঢোল পিটিয়ে। এখন আর কেউ সহজে আমাদের ম্লেচ্ছ ঘেঁষা বলতে পারবে না। কথা বলতে বলতে ওকাকুরা ও জো ম্যাকলাউড এসে গেলেন। স্বামীজি ওকাকুরার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন নিবেদিতার। ওকাকুরা বিশেষ শিষ্টতার সঙ্গে মাথা ঝুঁকিয়ে নিবেদিতার একটি হাত গ্রহণ করে অভিবাদন জানালেন। নিবেদিতা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলেন ওকাকুরার দিকে, যেন তিনি তাঁর স্বপ্নের পুরুষকে দেখছেন। নিবেদিতার সঙ্গে ওকাকুরার এই প্রথম সাক্ষাৎকার। তবু নিবেদিতার এমন ভাবাবিষ্ট অবস্থা দেখে কৌতূহলী হয়ে স্বামীজি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমাদের আগে দেখা হয়েছে নাকি? না, আগে দেখিনি, তবে ওর বিষয়ে আমি অনেক কিছু পড়েছি। জো আমাকে জাপান থেকে অনেক কাগজপত্র পাঠিয়েছে বিলেতে। ওর কর্মপরিকল্পনা বিষয়ে আমি জানি। স্বামীজি অনুভব করলেন তাঁর জানা ও নিবেদিতার জানার মধ্যে যেন অনেক তফাৎ। এ সময় জো বলল, স্বামীজি, আমাদের ধীরামাতা শ্রীমতী অলিবুলু ফিরে এসেছেন। তিনি পরে আপনার সঙ্গে দেখা করতে আসবেন। তিনি উঠেছেন আমেরিকান কনসুলেটে। সেখানে এই সপ্তাহের শেষে তিনি একটা পার্টিতে মাননীয় ওকাকুরার সঙ্গে কলকাতার বিশিষ্ট মানুষদের পরিচয় করিয়ে দিতে চান। অনেককে ডাকবেন। আপনাকে তিনি বিশেষ করে আমন্ত্রণ জানিয়েছেন। জোয়ের কথা শুনে স্বামীজি ধীরে ধীরে মাথা নেড়ে শুষ্ক কণ্ঠে বললেন, না, আমি আর কোথাও যাই না। যদি বা কখনো গঙ্গা পেরোই, তাহলে মায়ের সঙ্গে দেখা করতে চাই। কোনো সামাজিক অনুষ্ঠানে আর আমার যেতে ইচ্ছে করে না।
এটা তো ঠিক সামাজিক অনুষ্ঠান নয়। ভারত ও জাপানের মৈত্রী বন্ধনের জন্য আপনি মধ্যমণি হয়ে থাকবেন। এদেশে অনেক বড় বড় মানুষ আছেন, তাঁদের ডাকো। আমাকে বাদ দিলেও চলবে, আমি তো আর বেশি দিন নেই। আপনার মুখে এই কথা শুনতে চাই না। নিবেদিতা জোর দিকে তাকালেন। স্বামীজি একবার না বললে তাঁকে আর রাজি করানো অসম্ভব তা তিনি জানেন। ওকাকুরা গঙ্গার দিকে চেয়ে সিগারেট টেনে যাচ্ছেন আপন মনে, যেন এই আলোচনায় তাঁর কোনো অংশ নেই। ভারতবর্ষ থেকে কিছুদিন দূরে থেকে নিবেদিতা ভারতবর্ষকে ভালোভাবে চিনতে পারলেন। স্বামী বিবেকানন্দর কাছ থেকেও কিছুদিন আমার দূরে থাকার প্রয়োজন ছিল। স্বামীজির প্রবল ব্যক্তিত্ব হিমালয় পর্বতকেও যেন আড়াল করে দিতে পারে। প্রথমবার নিবেদিতা ভারতে এসেছিলেন ধর্মীয় তৃষ্ণায়। ব্যর্থ প্রেমে বিদীর্ণ হৃদয়ে সহসা স্বামী বিবেকানন্দর মতন এক অসাধারণ পুরুষের সান্নিধ্যে এসে ভেবেছিলেন, ইনি আমাকে সারা জীবনের পথ নির্দেশ করবেন। ভারতে অবস্থানের সময় দেখেছিলাম এদেশের মানুষের অশিক্ষা, দারিদ্র্য, অসহায়তার মধ্যেও কত সরলতা, কত সহৃদয়তা। আমি ঠিক করেছিলাম স্বামীজির দূতি হিসেবে এই সব মানুষের সেবা এবং এখানে শিক্ষা বিস্তারই হবে আমার জীবনের ব্রত। তারপর আরও কিছু মানুষের সংস্পর্শে এসে ভারত ভ্রমণের সময় নিজেরও কিছু কিছু অভিজ্ঞতার পর্যালোচনা করে তার দৃষ্টিভঙ্গি বদলে গেল। তিনি বুঝতে পারলেন, ভারতের কোটি কোটি মানুষের মুখে লেখা রয়েছে পরাধীনতার জ্বালা, বেদনা, অপমান। এদেশের দারিদ্র্য, অশিক্ষা ইত্যাদি সবকিছুর মূলে আছে পরাধীনতা। একটা স্কুল খুলে 15-20টা মেয়েকে লেখাপড়া শিখিয়ে কিংবা রোগ মহামারীর সময় 2-4টে বস্তিতে সেবাকর্ম চালিয়ে সেই মূল সমস্যার গায়ে একটি আঁচড়ও কাটা যাবে না। বিদেশি শাসকদের দূর করে দিয়ে স্বাধীনতা অর্জনই এখন প্রথম এবং প্রধান কাজ। কিন্তু বেদান্তের চর্চায় কিংবা হিন্দু ধর্মের পুনরুত্থান প্রচেষ্টায় কি স্বাধীনতার পুনরুদ্ধার সম্ভব? সে কি ঝড়ের সময় উট পাখির বালিতে মুখ গুঁজে থাকার মতন নয়? তলোয়ার, বন্দুক, কামানের সশস্ত্র শাসক শ্রেণী এই মূর্তি পূজকদের ধর্মের উত্থান পতনের তোয়াক্কা করে না। বেশ কয়েক শতাব্দী ধরে হিন্দুদের যুদ্ধ ক্ষমতার কোনো ইতিহাস নেই, তারা অস্ত্র ধরতেই ভুলে গেছে। মুসলমানরা যোদ্ধী জাতি হলেও তারা এখন নিরস্ত্র ও অবদমিত, যেন একটা নেশার ঘুমে আচ্ছন্ন। তাই শ্বেতাঙ্গ প্রভুরা নিশ্চিন্তে এই সাম্রাজ্য শোষণ করে চলেছে। নিবেদিতা একসময় দেবী কালীর মাহাত্ম্য বিষয়ে বক্তৃতা দিয়েছেন। কালী দ্য মাদার নামে পুস্তিকা প্রকাশ করেছেন। এবারে বিলেতে অবস্থানের সময় তার উপলব্ধি হল, ওসবের এখন কোনো প্রয়োজন নেই। এখন আমার একটা নতুন বই লেখা উচিত। সেই বইয়ের নাম হবে স্বাধীনতা। স্বাধীনতা। স্বাধীনতার রূপ যে কিরকম তাই যে অধিকাংশ ভারতবাসী জানে না। বহু বছর ধরে পরাধীনতার অপমান সইতে সইতে তারা স্বাধীনতার স্বাদই ভুলে গেছে। শিক্ষিত লোকেরাও মনে করে ইংরেজরা যেন দেবতাদের মতন অপরাজেয়। তাদের বিতাড়নের কোনো প্রশ্নই ওঠে না, বরং ইংরেজি ভাষায় তাদের কাছে আবেদন নিবেদন ভিক্ষা চেয়ে কিছু সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করাই শ্রেয়। স্বাধীনতা বিষয়ে ভারতীয়দের এই নিষ্পৃহ ভাবটা আমাকে ব্যথিত করে। আত্মমর্যাদা জ্ঞান না থাকলে কোনো জাতি কি বড় হতে পারে? একটা ঘটনা মনে পড়লে নিবেদিতার শুধু দুঃখ হয় না, রাগও হয়। ইংল্যান্ডে এখন বেশ কিছু ভারতীয় আছে, তাদের কয়েকটি সমিতিও আছে। কয়েক বছর আগে কেমব্রিজের ইন্ডিয়ান মজলিস নামে একটি সমিতি সভা ডেকে দুজন ভারতীয়কে সম্বর্ধনা জানিয়েছিল সাড়ম্বরে। সেই দুজন ভারতীয় কে? একজন হলেন অতুল চ্যাটার্জি আর অন্যজন রঞ্জিত সিংজি। অতুল চ্যাটার্জি আইসিএস পরীক্ষায় সমস্ত ইংরেজ পরীক্ষার্থীদের ডিঙিয়ে প্রথম স্থান অধিকার করেছে। আর ভারতের এক দেশীয় রাজ্যের রাজকুমার বিলেতেই প্রতিপালিত রঞ্জিত সিংজি ক্রিকেট খেলায় 100 রান করেছে।
এই এদের কৃতিত্ব। ভারতীয় আইসিএসরা ইংরেজদের উচ্চ বেতনের ভৃত্য, আর রঞ্জিত সিং ক্রিকেট খেলায় নিজের দেশের কিছুমাত্র গৌরব বৃদ্ধি করেননি। তিনি ইংল্যান্ডের দলের একজন ভাড়াটে খেলোয়াড় মাত্র। সে যাই হোক, ওই দুজনের গলায় মালা পরানো হয়েছে ঠিক আছে, কিন্তু সেই সময় লন্ডনে স্বামী বিবেকানন্দ ও জগদীশচন্দ্র বসু এসে রয়েছেন। দেশের মুখোজ্জ্বলকারী এই দুই সন্তানকে সম্বর্ধনা জানাবার কথা ওই ইন্ডিয়ান মজলিসের একবারও মনে পড়েনি, এমনকি মালা দেয়নি। সম্বর্ধনার ভাষণে ইংরেজ তোষণের সুর ঝরে পড়েছিল। পরাধীন দেশ বলে ভারতকে পৃথিবীর অন্য দেশগুলি যে কত অবজ্ঞা করে তা কি ভারতীয়রা বোঝে না? নিউ ইয়র্কে বিপিনচন্দ্র পাল নামে এক ব্রাহ্ম নেতার সঙ্গে নিবেদিতার দেখা হয়েছিল। তিনি একেশ্বরবাদ প্রচার করতে গিয়েছিলেন সেখানে। লোকটি বড় তার্কিক। নিবেদিতার সঙ্গে একদিন তার প্রায় ঝগড়া লেগে যেত। শ্রীরামকৃষ্ণের অনুগামী কালী পূজকদের ব্রাহ্মরা কিছুতেই মেনে নিতে পারেন না। ঝগড়া হলেও প্রত্যেকবারই শেষের দিকে হাসি মুখেই বিদায় নিতেন বিপিন পাল। তার ভদ্রতা বোধও আছে। এই বিপিন পালের একটি অভিজ্ঞতার কথা শুনে মনে বেশ দাগ কেটেছিল নিবেদিতার। কোনো এক স্থানে বিপিনচন্দ্র বেশ উদ্দীপনার সঙ্গে বক্তৃতা দিচ্ছিলেন। শেষ হবার পর এক সৌম্যদর্শন আমেরিকান তার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, ভদ্র মহোদয়, আপনি পরাধীন দেশের মানুষ, ইংরেজের দাস। আপনি এখানে ধর্মের কথা শোনাতে এসেছেন ঠিকই, কিন্তু তাতে কে গুরুত্ব দেবে? আমেরিকানরা ইংরেজের সঙ্গে লড়াই করে স্বাধীন হয়েছে। তারা মনে করে আপনাদের যেটা আসল কাজ সেটাই করছেন না। আগে আপনার দেশ স্বাধীন হোক, তারপর তত্ত্বকথা শোনাতে আসবেন, কেমন? কথাটা শুনে বিপিনচন্দ্রের মুখখানা বিবর্ণ হয়ে গিয়েছিল। আমেরিকান ভদ্রলোকটির বাক্যে উগ্রতা ছিল, বন্ধুত্বের ভাব ছিল। তার বক্তব্যের স্পষ্ট সত্যতা ধাক্কা মেরেছিল বিপিনচন্দ্রের বুকে। তিনি নিবেদিতাকে বলেছিলেন, পরাধীন মানুষের মুখে বড় বড় কথা মানায় না। এখানকার লোক আড়ালে হাসে। স্বামী বিবেকানন্দ যে এত বক্তৃতা দিয়ে গেলেন, তার ফল শেষ পর্যন্ত কি হবে? বক্তৃতা সভায় কিছু কৌতূহলী ও হুজুগপ্রিয় লোকেরা এসে ভিড় জমাবে। সংবাদপত্রে তাঁর বাগ্মিতা ও চেহারার প্রশংসা ছাপা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কতজন তার অনুগামী হয়েছে? 10-12 জনের বেশি নয়। তাঁর প্রধান ভক্ত তো গুটিকতক বিধবা ও কুমারী মহিলা। আমি তাই ঠিক করলাম, ধর্মের তত্ত্বকথা প্রচার আপাতত মুলতুবি থাক। দেশে ফিরে আমি রাজনীতিতে অংশ নেব। রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রকাশ করব নিজস্ব পত্রিকা। এ পরাধীনতার জ্বালা এবং শোষিত নিষ্পেষিত ভারতীয় জনগণের অবস্থা সম্পর্কে স্বামী বিবেকানন্দ সম্পূর্ণ সচেতন। প্রথম প্রথম ভারতে গিয়ে নিবেদিতা সবকিছু দেখেই মুগ্ধ হতেন। ভারতের চুরি, ডাকাতি, নরহত্যার সংখ্যা খুব কম দেখে নিবেদিতা একদিন উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন, ভারতীয়রা কি শান্তিপূর্ণ জাতি। তা শুনে স্বামীজি শ্লেষ ও বিষাদ মিশ্রিত কণ্ঠে বলেছিলেন, মৃতের সাত্ত্বিকতা। এই জাতটা এমনই নির্জীব হয়ে গেছে যে ভালো করে গুন্ডামি ডাকাতিও করতে পারে না। আমি ফুটবল খেলা পছন্দ করি, তার কারণ তাতে লাথির বদলে লাথি দেওয়া যায়। স্বামীজির এ কথায় কি একটা সূক্ষ্ম ইঙ্গিত ছিল না? তিনি আঘাতের বদলে প্রত্যাঘাতে বিশ্বাসী। স্বামীজি তো আরও বলেছেন, ভারতবর্ষ জয় করা ইংরেজদের পক্ষে এত সহজ হয়েছিল কেন? যেহেতু তারা একটা সংঘবদ্ধ জাতি ছিল, আর আমরা তা ছিলাম না। এখন জনসাধারণকে শিক্ষিত করা এবং তাদের উন্নত করাই জাতীয় জীবন গঠনের পন্থা। এরকম কথা স্বামীজি বারবার বলেছেন। ভারতের জনসাধারণকে সংঘবদ্ধ করতে হবে, কিন্তু সে দায়িত্ব কে নেবে? নেতৃত্ব দেবার যোগ্যতা স্বামী বিবেকানন্দর চেয়ে আর কার বেশি? তিনি ভাষায় আগুন ছোটাতে পারেন। মানুষকে উদ্বুদ্ধ করার অসীম ক্ষমতা রয়েছে তার। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তার পরিচিতি। অনেক দেশীয় রাজা তার ভক্ত।
তিনি যদি দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, তবে হাজার হাজার মানুষ তার পাশে এসে দাঁড়াবে। তার নির্দেশে ইংরেজকে তাড়াবার জন্য তারা হাতে অস্ত্র তুলে নেবে। আমি যেন কল্পনায় এই দৃশ্য দেখতে পাই। বিশাল জনতার মাঝখানে অগ্নিশিখার মতন স্বামী বিবেকানন্দ দণ্ডায়মান। তিনি স্বাধীনতার আহ্বান জানাচ্ছেন, আর সমুদ্রের উত্তাল তরঙ্গের মতন জনসমষ্টি গিয়ে ধাক্কা মারছে ইংরেজ রাজশক্তিকে। কিন্তু এ কল্পনা দিবা স্বপ্নের মতন অলীক। নিবেদিতার গুরু এ দায়িত্ব নেবেন না। তিনি যে সন্ন্যাসী, তাঁর মতে জগতের সেবা ও ঈশ্বর প্রাপ্তি হচ্ছে সন্ন্যাসীর শ্রেষ্ঠ আদর্শ। বেলুড় মঠ স্থাপনের প্রধান উদ্দেশ্য হল অন্নদান, বিদ্যাদান ও জ্ঞান দান। কিন্তু এইসব দান সারা দেশে পৌঁছতে কত যুগ, কত শতাব্দী লেগে যাবে। নেতাস্থানীয় অনেকেই বলেন, আগে দেশের মানুষকে শিক্ষিত করে তুলতে হবে, তারপর স্বাধীনতার কথা চিন্তা করা যাবে। এটা এক প্রকার পলায়নী মনোবৃত্তি নয়? পরাধীন অবস্থায় কি প্রকৃত শিক্ষা বিস্তার সম্ভব? শাসক শ্রেণী তা দেবে কেন? এখন ভারতের শিক্ষিতের সংখ্যা যৎ সামান্য। তাতেই বড়লাট লর্ড কার্জন উচ্চ শিক্ষা সংকুচের উদ্যম নিয়েছেন। আগে দেশ স্বাধীন হলে তবেই নিজস্ব শিক্ষানীতি প্রবর্তন করা সম্ভব। স্বাধীনতার জন্য লড়াই করতে করতেই মানুষের মনে আত্মমর্যাদাবোধ জাগবে। ধর্ম সাধনা না স্বাধীনতার জন্য সাধনা? এখন দেশের পক্ষে কোনটা বেশি জরুরি? আমি দ্বিতীয়টির পক্ষে মনস্থির করে ফেলেছি এবং বুঝে গেছি এ ব্যাপারে আমি আমার গুরুর সাহায্য পাব না। জাতীয় নেতা হিসাবে যাকে সবচেয়ে বেশি মানায়, তিনি এখন এমনকি মঠের নেতৃত্ব থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন। কেমন যেন নির্বেদ এসে গেছে তাঁর। মৃত্যু সম্পর্কে প্রাচ্য ধারণা ও পাশ্চাত্য ধারণায় অনেক তফাৎ আছে। নিবেদিতা এর ঠিক সামঞ্জস্য করতে পারেন না। হিন্দু বৌদ্ধরা পরজন্মে বিশ্বাসী, তাই মৃত্যুকে তারা সহজভাবে নেয়। প্রকৃত মৃত্যুর অনেক আগে থেকেই নিজেকে তৈরি করে নেয়। অনেকে স্বেচ্ছায় মৃত্যু কামনা করে। পাশ্চাত্যের মানুষ মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত জীবনকে আঁকড়ে ধরে রাখে। মৃত্যুর কোনো মহত্ব নেই তাদের কাছে। মানুষের রোগভোগ থাকেই, চিকিৎসায় তার উপশম হয়। স্বামীজি আরও 5 কি 10 বছর যে বাঁচবেন না, তা কে বলতে পারে? কিন্তু এর মধ্যেই তিনি কেমন যেন নিরুদ্যম হয়ে পড়েছেন। ভারতে ইংরেজরা যে অত্যাচার চালিয়ে যাচ্ছে, তার জন্য নিবেদিতা ব্যক্তিগতভাবে অপরাধ বোধ করেন। তিনি জাতে আইরিশদের সঙ্গে ইংরেজদের বিরোধ চলছেই, কিন্তু ভারতীয়দের কাছে তিনি ব্রিটিশ। তিনি শাসক সমাজেরই একজন। ব্রিটিশ পতাকার প্রতি একসময় তার আনুগত্য ছিল। এখন সেই পতাকা তার দুচক্ষের বিষ। মাঝে মাঝেই তিনি আপন মনে কাতরভাবে বলে ওঠেন, হে ভারত, আমার জাতি তোমার যে ভয়ানক ক্ষতি করেছে, কে তার অপনোদন করবে? হে ভারত, তোমার সন্তানদের মধ্যে যারা অতীব সাহসী, যারা তীক্ষ্ণ অনুভূতি সম্পন্ন, যারা শ্রেষ্ঠ, তাদের ওপর এই যে প্রতিদিন লক্ষ লক্ষ অপমান বর্ষিত হচ্ছে, কে তার একটিরও প্রায়শ্চিত্ত করবে বলো? নিবেদিতাই সে প্রায়শ্চিত্ত করার জন্য বদ্ধপরিকর। ভারতে জ্ঞানী গুণী চিন্তাশীল মানুষের অভাব নেই। ইংরেজদের চেয়ে তারা কোনো অংশে কম নন। তবু প্রতিনিয়ত তাদের কত অপমান সহ্য করতে হয়। এবার ইংল্যান্ডে এসে জগদীশচন্দ্র বসুর ব্যাপারেই নিবেদিতা তাঁর জাজ্জল্যমান উদাহরণ দেখলেন। জগদীশচন্দ্র যে পৃথিবীর একজন প্রথম সারির বৈজ্ঞানিক, তাতে কোনো সন্দেহ নেই। তিনি মূলত পদার্থবিদ। সম্প্রতি প্রবেশ করেছেন শরীর তত্ত্বে। জীবজগৎ ও জড়ের মাঝখানের সীমারেখা লুপ্ত হয়ে যাচ্ছে তার গবেষণায়। এরকম একজন বৈজ্ঞানিককে ভারত সরকারের উচিত ছিল সর্ববিষয়ে সাহায্য করা। তার বদলে তিনি পেয়েছেন ঔদাসীন্য, অবজ্ঞা ও
ও প্রতিরোধ। বিদেশের বিজ্ঞান সভাগুলিতে অংশগ্রহণ ও উন্নত গবেষণার সুযোগ নেবার জন্য তাকে দেশের কয়েকজন ব্যক্তির অর্থ সাহায্যের উপর নির্ভর করতে হয়। প্যারিস কংগ্রেসে প্রভূত প্রশংসা পাবার পর জগদীশচন্দ্র চলে এসেছিলেন লন্ডনে। এখানেও তিনি রয়্যাল সোসাইটিতে তার গবেষণা পাঠের আমন্ত্রণ পান। তারপরেই শুরু হয়ে যায় এক শ্রেণীর ইংরেজ বৈজ্ঞানিকদের ঈর্ষা, স্বার্থপরতার ষড়যন্ত্র। রয়্যাল সোসাইটি সেই গবেষণাপত্রটি ছাপিয়েও কিছু বৈজ্ঞানিকদের প্রতিরোধে তার প্রচার বন্ধ করে দিল। ভারত সরকার জগদীশচন্দ্রের ডেপুটেশন বৃদ্ধি করতে না চেয়ে তাকে চাপ দিল ভারতে ফিরে আসার জন্য। আর এই রকম সংকটের সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন জগদীশচন্দ্র। নিবেদিতা এই বসু দম্পতির সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন অনেক আগে। তিনি লন্ডনে তাদের এই অসহায় অবস্থার মধ্যে দেখে শুধু যে সেবার জন্য এগিয়ে এলেন তাই নয়, কিছুদিনের জন্য ওই দুজনকে এনে রাখলেন তার মায়ের বাড়িতে। শুধু বৈজ্ঞানিক হিসেবেই নয়, জগদীশচন্দ্রের চারিত্রিক দৃঢ়তার পরিচয় পেয়ে মুগ্ধ হলেন নিবেদিতা। জগদীশচন্দ্র মনে প্রাণে ভারতীয় এবং স্বদেশপ্রেমী। তিনি যা কিছু করেছেন সবই ভারতের গৌরব বৃদ্ধির জন্য। বিদেশে তিনি একাধিক লোভনীয় চাকুরির প্রস্তাব পেয়েছেন। তাতে তার আর্থিক অসচ্ছলতা তো ঘুচে যাবেই, তিনি অত্যাধুনিক ল্যাবরেটরিতে গবেষণারও সুযোগ পাবেন। কিন্তু জগদীশচন্দ্র একটাও গ্রহণ করতে সম্মত হননি। অন্য দেশে চাকরি নিলে তার গবেষণালব্ধ আবিষ্কার তো সে দেশেই হবে। প্রতিরোধ, বিড়ম্বনা, দারিদ্র্য সহ্য করেও তিনি ভারত মায়ের সন্তানই থাকতে চান। এমনকি জগদীশচন্দ্রের কয়েকটি আবিষ্কারের পেটেন্ট নেবারও প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। বৈজ্ঞানিক আবিষ্কারের ফল তো সর্বসাধারণের জন্য, তিনি নিজে তার থেকে লাভবান হতে চান না। এরকম ত্যাগ শুধু কোনো ভারতীয়ের পক্ষেই সম্ভব। ভারত স্বাধীন না হলে তার এইসব সুসন্তান পৃথিবীতে যথাযোগ্য মর্যাদা পাবে কি করে? বিলেতে আর একজন ভারতীয় নিবেদিতার মনে স্বাধীনতা অর্জনের স্পৃহা উস্কে দিল। রমেশচন্দ্র দত্ত উগ্র জাতীয়তাবাদী নন, রাজনীতিতে প্রত্যক্ষ অংশগ্রহণ করেন না, কিন্তু তিনি ভারতের অর্থনৈতিক দুরবস্থার বিশ্লেষণ করে ইংরেজদের শোষণের রূপটি প্রকট করে দেন। ইংরেজরা ভারতের শান্তি শৃঙ্খলা স্থাপনের বড়াই করে, কিন্তু তাদের শাসনেই যে ভারতে বারবার ভয়াবহ দুর্ভিক্ষ হয়, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটে, সে সম্পর্কে তাদের বিবেকে কোনো আঁচড় কাটে না। ধর্ম বিপ্লবের বদলে রাজনৈতিক বিপ্লবের চিন্তায় অস্থির হয়ে উঠেছিলেন নিবেদিতা। না না, বিলেতে বসে থেকে কোনো কাজ হবে না। ভারতে গিয়ে প্রত্যক্ষ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। বদলে যাচ্ছে নিবেদিতার মনোভাবনা। মানসিক দূরত্ব বাড়ছে তাঁর গুরু বিবেকানন্দের আদর্শের সঙ্গে। নতুন রূপে ভারতে ফিরছেন নিবেদিতা। গুরু শিষ্যার এবারের সাক্ষাৎ কেমন হবে? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন পর্ব 30। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি, ভরত মির্চি অগ্নি, বারিন সায়ন্তন ঘোষ, হেম অভিষেক মুখার্জি, যতীন শুভায়ন রয়, অরবিন্দ অন্বেষ দে, বিবেকানন্দ প্রসূন দাস, নিবেদিতা দেবলীনা পল, জো অধ্যায় সাহা এবং অন্যান্য শিল্পীরা।
মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।